হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। ট্রেডিং জিনিসটা বর্তমানে বেশ জনপ্রিয়। ট্রেডিং এর মাধ্যমে মানুষ রাতারাতি লাখপতি হয়ে যাচ্ছে, আবার অনেকেই হয়তো সর্বস্ব হারিয়ে হয়ে যাচ্ছে নিঃস্ব। তো আজকে এমনই একজন ট্রেডারের সত্য গল্প আপনাদের সাথে শেয়ার করব, যার লোভ এবং টাকার নেশা তার জীবনটা পুরোপুরি পাল্টে দেয়। তাহলে চলুন আর দেরি না করে টিম স্পিরিট নামের এই সত্য ঘটনার উপর নির্মিত মুভিটা থেকে দেখে নেই আসলে সেই ট্রেডারের জীবনে কি কি ঘটেছিল এবং তা কেমন ছিল। মুভির শুরুতেই আমরা এই গল্পের একটি রহস্যময় চরিত্রকে দেখতে পাই, যে কিনা অফিস থেকে তার জিনিসপত্র গুছিয়ে সোজা ছাদে চলে যায়। যাওয়ার সময় তাকে সবাই বেশ অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। ছাদে পৌঁছে সে তার হাতে থাকা বক্সগুলো নিচে রেখে হঠাৎ কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। কিন্তু কেন সে এই কাজ করলো সেটা জানার জন্য পুলিশ একে একে তার সব সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর এখানেই মুভিটা 8 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকের শুরুতেই আমরা এই মুভির মেইন ক্যারেক্টার জেরোমিকে দেখতে পাই। সে ফ্রান্সের একটি বিখ্যাত ব্যাংকে চাকরি পেয়েছে, আর 10টা সাধারণ ছেলের মতোই সেও অনেক স্বপ্ন নিয়ে চাকরির প্রথম দিন অফিসে পা রাখে। সেখানে নতুন ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা ছোট ব্রিফিং দেওয়া হয়। ব্যাংক ম্যানেজার তাদেরকে বলে তাদের ব্যাংকের এত নাম যশ হওয়ার পেছনে একটাই কারণ আছে, সেটা হচ্ছে টিম স্পিরিট, অর্থাৎ একতা। এই একটা কোয়ালিটি থাকলেই যে কোনো প্রতিষ্ঠান সাকসেস পেতে পারে। ম্যানেজারের কথাগুলো শুনে জেরোমির কনফিডেন্স কয়েক গুণ বেড়ে যায়। সেখানে তার সাথে তার একজন সহকর্মী ম্যাথিউ এর পরিচয় হয়। ম্যাথিউ কাজ করত রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আর জেরোমির চাকরি হয়েছিল অফিস মেইনটেনেন্স ডিপার্টমেন্টে। তবে অফিসে বসে বসে ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা জেরোমির মূল লক্ষ্য ছিল না। তার ইচ্ছা ছিল সে এই ব্যাংকের ট্রেডিং সেকশনে কাজ করবে। তো এরই মাঝে একদিন তার এক সহকর্মী এসে তাকে জানায় তাকে ট্রেডিং ডিপার্টমেন্টের হেড মিস্টার কেলার তার অফিসে ডেকে পাঠিয়েছে। কথাটা শুনে সে হন্তদন্ত হয়ে কেলারের সাথে দেখা করতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে কিছু এমপ্লয়ি বাস্কেটবল খেলছে, আর কিছু লোক কম্পিউটার স্ক্রিনের উপর হুমড়ি খেয়ে পড়ে আছে। জেরোমি কৌতূহলবশত একটু কাছে গেলে দেখে সেখানে ট্রেডিং ডিপার্টমেন্টের 2 মহারথীর মধ্যে কম্পিটিশন চলছে, কে কত টাকা ডিল করতে পারে। আর বাকিরা খুব মনোযোগ দিয়ে তাদের এই কম্পিটিশন দেখছিল। টান টান উত্তেজনাময় এক অবস্থা। অনেকক্ষণ মার্কেট মনিটরিং করার পর শেষমেশ কেলার $1 মিলিয়ন একটা ডিল করে ফেলে। সবাই সেটা দেখে ভীষণ খুশি হয়, কারণ এটা ওই দিনের সবথেকে বড় ডিল ছিল। কিন্তু কেলারের এই খুশি 2 মিনিটেই উধাও হয়ে যায় যখন তার বন্ধু $2 মিলিয়ন একটা ডিল ফাইনাল করে। যাই হোক, এসব কম্পিটিশন তাদের রেগুলার ব্যাপার। এটা মূলত তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ানোর একটা উপায় মাত্র। তো কাজ শেষ করে কেলার হঠাৎ জেরোমিকে দেখে একটু অবাক হয়ে যায়, কারণ সে তো তার ডিপার্টমেন্টের মানুষ না। আসলে কাজের চাপে কেলার ভুলেই গিয়েছিল সেই তো জেরোমিকে ডেকে পাঠিয়েছে। তবে বিষয়টা মনে পড়তেই কেলার তাকে নিজের ডেস্কে নিয়ে যায়। জেরোমি ভেবেছিল তাকে হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য ডাকা হয়েছে, কিন্তু কেলার আসলে তার ট্রেডিং স্কিল চেক করার জন্যই তাকে ডেকে পাঠিয়েছিল। সে ট্রেডিং এর বিষয় নিয়ে জেরোমিকে একটা প্রশ্ন করে। জেরোমি তখন খুব সহজে সেটার উত্তর দিয়ে দেয়। সেটা দেখে কেলার একটু টিটকারি দিয়ে বলে যে জেরোমি তো তার চাকরির পাশাপাশি তার বউকেও হাতিয়ে নিবে মনে হচ্ছে। জেরোমির কাছে কেলারের কথাটা একটু অদ্ভুত লাগে, তাই সেও মজা করে জিজ্ঞেস করে তার ওয়াইফকে হাতাতে হবে কেন, কেলার কি তাকে সামলাতে পারছে না। এখানে যদিও দুজনেই কথাগুলো মজা করে বলছিল, তবে জেরোমির মুখে এমন কথা শুনে কেলার এবার সিরিয়াস হয়ে যায়। সে জেরোমিকে ওয়ার্নিং দেয় যে সে যেহেতু নতুন, তাই নতুনের মতোই যেন আচরণ করে। জেরোমি তখন আর বাড়াবাড়ি না করে তার ডিপার্টমেন্টে ফিরে আসে, আর কেলারও তার কাজে লেগে যায়। এভাবেই দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। একদিন জেরোমি তার পরিবারকে নিয়ে একটা রেস্টুরেন্টে লাঞ্চে গিয়েছিল। সেখানে হঠাৎ তার সাথে কেলারের দেখা হয়। দুজনের মধ্যে এখন বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। কেলার এসে জেরোমির পরিবারের সাথে পরিচয় হয়। জেরোমি সেখানে কেলারের সাথে একটা মেয়েকে দেখে মনে করে মেয়েটা হয়তো তার ওয়াইফ হবে। প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় জেরোমির। তবে যেহেতু বন্ধুর বউ, তাই সে এসব নিয়ে আর ভাবে না। পরদিন অফিসে গিয়ে জেরোমির মুড অফ হয়ে যায়। রোজকার একঘেয়ে কাজ করা আর সিনিয়রের বকাঝকা শুনে বেচারা বিরক্ত হয়ে গিয়েছিল। এরই মাঝে কেলার তাকে একটা পার্টিতে ডেকে পাঠায়। সেখানে গিয়ে সে কেলারদের সাথে অনেক আনন্দ করে। তখন কথায় কথায় কেলার তাকে জানায় সে জেরোমিকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিলেক্ট করেছে। কথাটা শুনে জেরোমি ভীষণ খুশি হয়ে যায়, কারণ এখন সে তার বোরিং কাজ ফেলে একটা এক্সাইটিং লাইফ কাটাতে পারবে। তাই পরদিন সে খুব ভোরে ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হয়ে সবার আগে পৌঁছে যায় অফিসে। তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। এতদিন পর সে তার শখের জায়গাটা খুঁজে পেয়েছে, এটা ভেবে মনে মনে খুশি হচ্ছিল সে। এরই মাঝে অফিসের বাকিরাও পৌঁছে যায়। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ঘড়িতে ঠিক 9টা বাজার সাথে সাথেই তারা তাদের কাজে লেগে পড়ে। এক হাতে টেলিফোন, অন্য হাতে কম্পিউটার কিবোর্ড,
সবাই নিজেদের মতো করে ডিল ক্র্যাক করতে ব্যস্ত। জেরেমি এসব দেখে বেশ ঘাবড়ে যায়। যেহেতু তার প্রথম দিন, তাই সে অন্য সবার সাথে তাল মিলাতে পারছিল না, কোনটা রেখে কোনটা করবে দিশা পাচ্ছিল না। এসবের মাঝে বেচারা একটু ওয়াশরুমে যেতে চাইলে তাও তাকে যেতে দেওয়া হয় না। সব মিলিয়ে তার স্বপ্নটা এখন দুঃস্বপ্ন বলে মনে হচ্ছিল, তবে সে হাল ছাড়ে না। দেখতে দেখতে ঘড়িতে 5:30 বাজার সাথে সাথেই ট্রেডিং টাইম শেষ হয়ে যায়, আর সবাই আবারও রিল্যাক্সে সময় কাটাতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে আরো 2 বছর পার হয়ে যায়। জেরেমি এখন ট্রেডিংয়ে এক্সপার্ট বলা চলে, তাই কেলার তাকে অ্যাসিস্ট্যান্ট থেকে সিনিয়র ট্রেডার বানিয়ে দেয় এবং তাকে বড় বড় স্বপ্ন দেখতে শেখায়। জেরেমি ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে থাকত। কেলার তাকে বোঝায় কিভাবে সেই ছোট ফ্ল্যাটটা বড় বানানো যায়। তবে তার এই শিক্ষাগুলোই যে পরবর্তীতে জেরেমির জীবনের কাল হয়ে দাঁড়াবে, সেটা সে নিজেও জানত না। ধীরে ধীরে জেরেমির লাইফটা পরিবর্তন হতে থাকে। সে তার ক্যারিয়ারে অনেক উন্নতি করতে থাকে। এমনকি কাজের প্রেশার বেশি হওয়াতে কেলার তার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ঠিক করে দেয়। তো একদিন রাতে সবাই অফিস থেকে চলে যাওয়ার পরেও জেরেমি একা বসে কাজ করছিল। এমন সময় হঠাৎ তার কাছে একটা ফোন আসে। তাদের অফিসেরই একজন জেরেমিকে তার জন্য কিছু শেয়ার কিনতে বলে। কিন্তু জেরেমি তো এখন আর কারো অ্যাসিস্ট্যান্ট নয়, সে তো এখন সিনিয়র। লোকটাকে এ ব্যাপারে বলতেই সে বলে যে আসলে তার অ্যাসিস্ট্যান্ট একটু ঝামেলা করে ফেলেছে, তাই তার এখন জেরেমির হেল্পটা লাগবেই। জেরেমি তখন তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। লোকটার কথা মতো সে 50টা শেয়ার কিনে ফেলে, তাও মাত্র 30 ইউরোতে। তো তাদের প্ল্যান ছিল এই শেয়ারগুলো তারা 85 ইউরোতে বিক্রি করবে, এতে তাদের বেশ ভালো অঙ্কের একটা প্রফিট হবে। তো দেখতে দেখতে শেয়ারের দাম সত্যিই 85তে উঠে যায়। তখন জেরেমি লোককে সেগুলো বিক্রি করে দিতে বলে, কিন্তু লোকটা তাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। জেরেমির খুব টেনশন হচ্ছিল যে হঠাৎ যদি দাম কমে যায় তাহলে তো তারা বিপদে পড়বে। তবে সৌভাগ্যবশত তেমনটা হয় না, বরং একাধারে বাড়তে বাড়তে পৌঁছে যায় 100 ইউরোতে। জেরেমির তখন খুশির আর সীমা নেই, কারণ সেখান থেকে সে বেশ ভালো একটা কমিশন পায়। পরদিন তাদের পুরো টিম একটা ক্লাবে যায়। সেখানে তাদের সাথে সামির নামের এক ট্রেডারের দেখা হয়। সামির আগে থেকেই জানতো জেরেমি নতুন হলেও ট্রেডিং এর ব্যাপারে এক্সপার্ট, তাই সে জেরেমিকে নিজের দলে টানার চেষ্টা করে। কিন্তু কেলার সেটা মেনে নিতে পারে না। সে জেরেমিকে সাবধান করে দেয় যে সামির মোটেও সুবিধার লোক নয়, তাই জেরেমি যেন তার থেকে দূরে থাকে। তবে জেরেমি সেটা ভুলে সামিরকে নিজের নাম্বার দিয়ে আসে। আসলে সামিরের লাক্সারিয়াস লাইফ জেরেমির নজর কেড়েছিল। শুধুমাত্র ট্রেডিং এর টাকায় এখন সে মিলিনিয়ার। আর এটা কিন্তু সত্যি, কারো লাক্সারিয়াস লাইফ দেখলেই আমরা কেন জানি তার প্রতি আকৃষ্ট হয়ে যাই। যাই হোক, এর পরদিন দেখা যায় জেরেমির একটা ছোট্ট ভুলে তার লাখ লাখ ইউরোর একটা শেয়ার বাতিল হয়ে যায়। নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল তার। স্বাভাবিকভাবেই এত বড় একটা ডিল ক্যান্সেল হয়ে গেলে রাগ তো হবেই। সেটা দেখে কেলার তাকে বাইরে নিয়ে গিয়ে ডিটেলস জিজ্ঞেস করে। তার কাছ থেকে সব শুনে কেলার নিজেও টেনশনে পড়ে যায়। তবে ভুল যেহেতু হয়ে গিয়েছে, সমাধান তো করতেই হবে। তাই কেলার তখন বলে সে জেরেমির পেনাল্টি দিয়ে দেবে। কথাটা শুনে জেরেমি খুব অবাক হয় যে কেলার কিভাবে এত টাকার পেনাল্টি দেবে। তখন কেলার তাকে নিজের ডেস্কে নিয়ে গিয়ে তার একটা গোপন রহস্য শেয়ার করে। আসলে কেলার প্রত্যেকটা ডিল থেকেই ব্যাংকের অথবা ক্লায়েন্টের কিছু ক্যাশ তার নিজের অ্যাকাউন্টে শিফট করে রাখত। আর এই ক্যাশগুলো দিয়ে তারা নিজেরা ট্রেড করে যেমন প্রফিট করত, তেমনি আবার নিজেদের মধ্যকার কোনো ঝামেলাও সারত। যেমন আজ জেরেমির একটা ঝামেলা হয়েছে, এরকম ঝামেলা মাঝে মধ্যেই ঘটে থাকে। তাই সেগুলোকে সামাল দেওয়ার জন্যই মূলত এই স্পেশাল টেকনিকটা কাজে লাগে। ট্রেডিং এর ক্ষেত্রে এই বিষয়টা খুবই কমন। যারা ট্রেডিং এর মাধ্যমে মিলিনিয়ার হয়েছে তারা সবাই এই পদ্ধতি অবলম্বন করেছে। তাই কেলারের কাছেও বেশ কিছু টাকা জমা ছিল। সেটা জেনে জেরেমি ভীষণ অবাক হয়, কারণ সে এতদিন ধরে ট্রেডের সাথে যুক্ত আছে, অথচ এই সিক্রেটটা সে কখনোই জানত না। যাই হোক, কেলার সেখান থেকে 1 লাখ ইউরো পেনাল্টি দিয়ে দেয়, আর সেই টাকাটা দিয়ে জেরেমি অনেকগুলো শেয়ার কিনে ফেলে। কিন্তু সেগুলোর দাম খুব ধীরে ধীরে বাড়ছিল, তাই জেরেমি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন কেলার তাকে বুঝায় যে ট্রেডিং এর ক্ষেত্রে শুধুমাত্র তাড়াহুড়া করাটাই জরুরি নয়, মাঝে মাঝে ধৈর্য ধরে মনিটর করাটাও জরুরি। তো একটু একটু করে তাদের শেয়ারের দাম বাড়তে থাকে। ফাইনাল রেজাল্ট দেখার জন্য সবাই তাদের ডেস্কে ভিড় জমাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই শেয়ারগুলোর দাম হয়ে যায় আকাশ ছোঁয়া। জেরেমি তখন সেটা দেখে অনেক অবাক হয়ে যায় এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা প্রফিট পেয়ে যায়। এরপর দেখা যায় পরদিন সে কেলারের সাথে ক্যান্টিনে বসে আরো টেকনিক শিখছিল। এমন সময় সে কেলারের সাথে সেদিন রেস্টুরেন্টে থাকা সেই মেয়েটাকে দেখতে পায়। এখানে কেলারের কাছ থেকে সে জানতে পারে ওই মেয়েটা তার ওয়াইফ নয়, সে ওই ব্যাংকেরই একজন এমপ্লয়ি। একটা কাজের জন্য সেদিন রেস্টুরেন্টে তার সাথে দেখা করেছিল। কথাটা শুনে জেরেমি মনে মনে খুব খুশি হয়, কারণ সে মনে মনে মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল। তবে এসব নিয়ে ভাবার মতো সময় তার হাতে এখন ছিল না। তাকে এখন কাজের দিকে ফোকাস করতে হবে। তাই পরবর্তীতে সে কেলার দেখানো টেকনিক অনুসরণ করে ক্লায়েন্টের টাকা থেকে কিছু টাকা নিজের অ্যাকাউন্টে শিফট করতে শুরু করে।
তবে তার খুব ভয় লাগছিল যে ধরা পড়লে তাকে চাকরিটা হারাতে হবে। সবাই যেখানে খুব রিল্যাক্সে কাজ করছিল সেখানে জেরোমির অবস্থা টাইট ছিল। তবে শেষ হতে হতে তার প্রফিট মার্জিন এক্সপেকটেশন ছাড়িয়ে যায়, তার অনেক টাকা লাভ হয়। তার কাছে বিষয়টা বেশ ভালো লাগে। আসলে রেগুলার কাজের পাশাপাশি কিছুটা এক্সট্রা আয় করতে পারলে সবারই ভালো লাগে। তাই জেরোমি এই পদ্ধতিতেই সামনে এগোতে থাকে। তবে ব্যাপারটা তো কাউকে জানানো যাবে না, তাই সে বেশিরভাগ সময় তার অ্যাসিস্ট্যান্টকেও অ্যাভয়েড করত। এতে তার অ্যাসিস্ট্যান্ট একটু কষ্ট পায়। তবে জেরোমি যেহেতু তার সিনিয়র, তাই সে কিছু বলতে পারে না। তো সবকিছু ঠিকঠাকই চলছিল, জেরোমিও অনেক টাকা প্রফিট করছিল। কিন্তু তার এমন অভূতপূর্ণ সাফল্য মানুষের নজরে পড়ে যায়, কারণ টাকা আয়ের সাথে সাথে তার অ্যাটিটিউডে অনেক পরিবর্তন আসতে শুরু করে। তার মধ্যে অহংকার বেড়ে যায় এবং মানুষের সাথে রুড ব্যবহার করতে শুরু করে। টিম স্পিরিটের কথা ধীরে ধীরে ভুলে যেতে থাকে জেরোমি। এরই মাঝে একদিন সে একটা বড় ডিল করার সুযোগ পায়। ট্রেডিং মার্কেট তখন ঊর্ধ্বগতির দিকে যাচ্ছিল, তাই সে ভেবেছিল কম সময়ের মধ্যেই শেয়ারগুলো বিক্রি করে প্রফিট পেয়ে যাবে। কিন্তু হয় ঠিক তার উল্টোটা, ধীরে ধীরে মার্কেট ডাউনফল হতে থাকে আর তার কেনা শেয়ারগুলোর দামও অনেক কমে যায়। এইদিকে সে তার কাছে থাকা সবগুলো টাকা শেয়ারে লাগিয়ে দিয়েছিল। সে বুঝে উঠতে পারছিল না এখন কি করবে, তাই একটা পর্যায়ে সেখান থেকে উঠে চলে যায়। তখন তার এক সহকর্মী তার আইডিটা মনিটর করতে শুরু করে। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই হঠাৎ শহরের একটা অংশে আগুন লাগার কারণে শেয়ার মার্কেটে তোলপাড় শুরু হয়ে যায়। শেয়ারের দামগুলো অস্বাভাবিক কমতে শুরু করে। সেটা দেখে সবাই দ্রুত শেয়ার কেনার কাজে লেগে পড়ে, কেননা এই সুযোগে শেয়ারগুলো কিনতে পারলে পরে সেগুলো চড়া দামে বিক্রি করা যাবে। তাই তারা আশেপাশে জেরোমিকে খুঁজতে শুরু করে, কারণ এটাই তার লস রিকভারির সুবর্ণ সুযোগ। কিন্তু জেরোমির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমন সময় জেরোমি ক্যান্টিনের টিভিতে আগুনের নিউজটা দেখেই দৌড়ে চলে যায় অফিসে, গিয়ে দ্রুত নিজের কাজে বসে যায়। এখানে হয়তো ব্যাপারটা একটু কনফিউজিং লাগতে পারে আপনাদের, সমস্যা নেই, বুঝিয়ে বলছি। আসলে দেশের কোথাও যদি কোনো বড় ধরনের ঝামেলা হয় বা কোনো যুদ্ধ বাধে, সেক্ষেত্রে শেয়ার মার্কেট সব থেকে বেশি আপ ডাউন করে। এর আগে 2001 সালে 9/11-এর যুদ্ধে এরকম একটা ঘটনা দেখা গিয়েছিল। যে কোম্পানিগুলো যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো শেয়ারের দাম রাতারাতি কমে যায় এবং সেগুলো যারা কিনে রেখেছিল পরবর্তীতে সেগুলো অনেক বেশি দামে বিক্রি করতে পেরেছিল। আর এই বিষয়টা জেরেমি যেহেতু আগেই জানতো, তাই নিউজে ওই দুর্ঘটনার কথা শুনে সে বুঝে যায় এবারও হয়তো তেমন কিছুই হতে চলেছে। আর সে দৌড়ে গিয়ে দেখে তার ধারণাই ঠিক। সে ডেস্কে বসে একের পর এক শেয়ার কিনতে শুরু করে। ভীষণ খুশি ছিল সে, কিন্তু এরই মাঝে হঠাৎ তার কম্পিউটার হ্যাং হয়ে যায়। জেরেমি তখন আবার টেনশনে পড়ে যায়। সে সবার কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু সবাই ব্যস্ত থাকায় কেউ সাহায্য করতে পারে না। জেরেমি তখন ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে অনেকগুলো শেয়ার কিনেছিল ঠিকই, কিন্তু সেগুলো রেজিস্ট্রি করতে পারেনি। আর রেজিস্ট্রি না করা গেলে শেয়ারগুলো কিনে কোনো লাভই নেই। সে বুঝে উঠতে পারছিল না এখন কি করবে। সৌভাগ্যবশত কিছু সময়ের মধ্যেই টেকনিশিয়ান এসে জেরেমির কম্পিউটারটা ঠিক করে দেয়। তবে টেকনিশিয়ানকে দেখে বেচারা হতবাক হয়ে যায়, কারণ এটা সেই মেয়েটা ছিল যাকে সে মনে মনে ভালোবাসত। সে মেয়েটার সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু সেদিনও তার হাতে সময় ছিল না, তাই আর কথা বলার সুযোগ হয় না। সে তাড়াহুড়া করে কাজে লেগে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ট্রেডিং টাইম শেষ হয়ে গেলে সবাই হতাশ হয়ে যায়, কারণ টেকনিক্যাল প্রবলেমের কারণে কেউই ঠিকঠাকভাবে তাদের এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারেনি। জেরেমি তখন ভয়ে ভয়ে নিজের ট্রানজ্যাকশনগুলো ক্যালকুলেট করতে শুরু করে। ক্যালকুলেশন শেষে অ্যামাউন্ট দেখে সে অবাক হয়ে যায়, কেননা সে মোট 5 মিলিয়ন ইউরো ট্রানজ্যাকশন করেছে, যেটা তাদের অফিসে আজ পর্যন্ত কেউ করতে পারেনি। অর্থাৎ সে অফিসের রেকর্ড ভেঙে দিয়েছে। এরই মাঝে হঠাৎ জানা যায় বেচারা কেলারের 2 লাখ ইউরো লস হয়ে গিয়েছে, যে কারণে সে ভীষণ ভেঙে পড়ে। তখন জেরেমি গিয়ে তাকে সামলে নেয়। আগেরবার যেহেতু সে জেরেমির পেনাল্টি দিয়েছিল, তাই এবার জেরেমি তার পেনাল্টি দিয়ে দেয়। কেলার সেটা দেখে একটু অবাক হয়। সে ভাবতেও পারেনি তার দেখানো পথ অনুসরণ করে জেরেমি তার থেকেও উপরে উঠে যাবে। তবে সে জেরেমির এই সফলতায় খুব খুশি ছিল। এরপর সেদিন ব্রেক টাইমে তারা সবাই ক্যান্টিনে গিয়ে আড্ডা দিচ্ছিল। সেখানে সেই মেয়েটাকে আবারও দেখতে পায়। মেয়েটা তাদের পাশের টেবিলে বসে তার বান্ধবীদের সাথে গল্প করছিল। জেরেমির বন্ধুরা বুঝে যায় সে নিশ্চয়ই ওই মেয়েটাকে পছন্দ করে, তাই তারা গিয়ে তার সাথে কথা বলতে বলে। কিন্তু জেরেমির খুব ভয় হচ্ছিল। তখন তাদের মধ্যে একজন জানায় যে মেয়েটা আসলে একটু প্লেগার্ল টাইপের। ছেলেদের সাথে ঘুরে বেড়ানো, সময় কাটানো তার কাছে খুব কমন ব্যাপার। সে তো অফিসের কোনো ছেলেকেই ডেট করতে বাদ রাখেনি। জেরেমির কাছে ব্যাপারটা যেন হজম হচ্ছিল না। তবে যেহেতু বন্ধুরা বলেছে, তাই সে ভয়ে ভয়ে মেয়েটার কাছে গিয়ে ডিরেক্টলি তার সাথে ডেটে যাওয়ার জন্য অফার করে, এমনকি অনেকগুলো টাকাও দিতে চায়। মেয়েটা তখন রেগে গিয়ে তার মুখে ড্রিঙ্ক ফেলে দেয়, আর সেটা দেখে তার বন্ধুরা উচ্চস্বরে হাসতে শুরু করে। তখন সে বুঝে যায় তার বন্ধুরা তার সাথে প্র্যাঙ্ক করেছে। সে ভীষণ লজ্জা পেয়ে যায় আর দৌড়ে এসে তার টেবিলে বসে পড়ে। এরই মাঝে কেলার ফোন করে তাকে অফিসে ডেকে পাঠায়। আসলে জেরেমির কাছে এত টাকা এসে যাওয়াতে কেলারের মনে একটু সন্দেহ জাগে।
সে জেরোমির আইডি চেক করে জানতে পারে সে একদিনে 5 লাখ ইউরো নিজের অ্যাকাউন্টে শিফট করেছে। জেরোমির অ্যাকাউন্টে ক্রেডিট লিমিট অনেক কম ছিল, তাই এরকম অবস্থায় এতগুলো টাকা সরিয়ে ফেলাটা অবশ্যই ভীষণ রিস্কের। যদি কোনোভাবে সে ধরা পড়ে যায় তাহলে তাকে তার সর্বস্ব হারাতে হবে, সেই সাথে ব্যাংকেরও অনেক ক্ষতি হবে। কিন্তু জেরোমি এই বিষয়গুলো না ভেবেই শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবেছে। এটা নিয়েই কেলার ভীষণ আপসেট ছিল। তাছাড়া তাদের এই আয়ের সুযোগটা এসেছিল শুধুমাত্র শহরের ওই আগুন লাগার ঘটনার কারণে। ক্ষতিগ্রস্ত কোম্পানির শেয়ারগুলো কম টাকায় কিনে নেওয়াতে সেসব কোম্পানি এবং তার ওয়ার্কারদের অনেক ক্ষতি হয়ে যায়। তাই কাউকে বিপদে ফেলে টাকা আয় করার থিওরিতে কেলার সাপোর্ট করত না। জেরোমিও তখন বুঝতে পারে সে একটা বড় ভুল করে ফেলেছে, কিন্তু তার হাতে এখন আর কিছুই করার ছিল না। এর পরদিন দেখা যায় ব্যাংকের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তাই সবাই সবকিছু ভুলে গিয়ে ওই দিনটা সেলিব্রেট করে। অনুষ্ঠান শেষে ম্যাথিউ এবং জেরোমির পছন্দের মেয়েটা গল্প করতে করতে যাচ্ছিল। তারা দুজনে অনেক ভালো বন্ধু। এরই মাঝে জেরোমি সেখানে চলে আসলে ম্যাথিউ তখন তার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দেয় এবং জেরোমি জানতে পারে মেয়েটার নাম হলো সোফিয়া। তো সোফিয়া তাকে দেখা মাত্রই হাসাহাসি করতে শুরু করে, ফলে জেরোমি একটু লজ্জা পেয়ে যায়। আর ম্যাথিউ যেহেতু আগে থেকেই তাদের মধ্যে হওয়া ঘটনাটা জানতো, তাই সে দুজনের মধ্যে সব ক্লিয়ার করার জন্য তাদের দুজনকে রেখে কাজের বাহানা দিয়ে চলে যায়। এরপর সোফিয়া হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগোতে শুরু করে এবং তাদের দুজনের মধ্যে টুকটাক কথাবার্তা হয়। জেরোমি তখন তার বোকামির জন্য ক্ষমা চায় এবং তার সাথে ঘুরতে যাওয়ার জন্য অফার করে, কিন্তু সোফিয়া তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তারা দুজন আলাদা কোথাও যেতে পারবে না। তাদের সঙ্গে ম্যাথিউ থাকলে সেটা সে ভেবে দেখতে পারে। সেটা শুনেই জেরোমি রাজি হয়ে যায়। তবে সেখান থেকে ফেরার পথে জেরোমির কাছে তার মায়ের ফোন আসে আর সে পরদিনই চলে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে দেখে তার বাবার শরীরের অবস্থা খুবই খারাপ। যদিও তার সাথে কখনোই তার বাবার ভালো সম্পর্ক ছিল না, তার মনে হতো তার বাবা তাকে মোটেও পছন্দ করে না, আর তার বাবাও সবসময় এভাবেই থাকার চেষ্টা করত। এইসব কারণে সে কখনো বাড়িতেও যেত না, এমনকি একই শহরে থাকার পরেও তারা আলাদা আলাদা বাড়িতে থাকত। তবে সেদিন বাড়ি গিয়ে সে বুঝতে পারে তার বাবা তাকে অনেক বেশি ভালোবাসে, কারণ মৃত্যুর মুখে পড়ার পরেও সে বারবার জেরোমিকেই স্মরণ করে যাচ্ছিল। তাই সেখান থেকে বেরিয়ে এসে মন খারাপ করে নদীর পাড়ে বসে থাকে জেরোমি। তো পরদিন তাদের অফিসের মিটিংয়ে জেরোমিকে জানানো হয় ম্যানেজার ওয়াল স্ট্রিটের একটা শোতে পার্টিসিপেট করতে যাবে, তাই সে না ফেরা পর্যন্ত জেরোমিকে সবকিছু সামলাতে হবে। জেরোমি তার কথা রাজি হয়ে যায়। এরপর তাদের টিমেরই একজন তাকে 12 মিলিয়ন ইউরোর একটা ডিল করতে বলে। জেরোমি যখন তার কাছে কমিশন হিসেবে 80,000 ইউরো দাবি করে, সেটা শুনে সে ভীষণ অবাক হয়, কারণ 12 মিলিয়নের ডিলে কমিশন হিসেবে কমপক্ষে 3-4 লাখ ডিমান্ড করা যেতে পারে, সেখানে 80,000 ইউরো নিতান্তই সামান্য। জেরোমি নিজেও এই বিষয়গুলো জানতো, আর জেনে শুনেও কেন সে ঠকে যাচ্ছে এটাই তার কলিগ মানতে পারছিল না। এদিকে ডিলার লোকটা সুযোগ বুঝে জেরোমির কমিশনটা আরেকটু কমিয়ে 60,000 ইউরোতে অফার করে। অদ্ভুত ব্যাপার হলো জেরোমি তাতেও রাজি হয়ে যায়। তার কলিগ কিছুই ধরতে পারছিল না যে তার মাথায় কি চলছে। আসলে ট্রেডিং এর ক্ষেত্রে প্রত্যেকেরই নিজস্ব কিছু কৌশল থাকে, তাই সেটা নিয়ে কেউ আর মাথা ঘামায় না, কারণ কেউ কোনো বিপদে পড়লে সেটা তাকেই ডিল করতে হবে, অন্য কেউ এতে কোনো হেল্প করতে পারবে না। এদিকে প্রতিনিয়ত টাকা সরাতে সরাতে তার অ্যাকাউন্টে মিলিয়ন থেকে বিলিয়ন ইউরো জমা হতে থাকে। অন্যদিকে মার্কেট রেট হাই হওয়া সত্ত্বেও জেরোমির অফিসিয়াল অ্যাকাউন্টে টাকার অভাবে সে ঠিকঠাক শেয়ার কিনতে পারে না। কিন্তু কতদিন আর এভাবে চলবে? ইতিমধ্যে বেশ কয়েকবার রিস্ক ম্যানেজমেন্ট টিমের চোখে বিষয়টা পড়েছে। তবে জেরোমি যেহেতু অনেক এক্সপার্ট এবং অ্যাক্টিভ একজন এমপ্লয়ি, তাই প্রত্যেকবার সে ব্যাপারটা কোনোভাবে সামলে নিয়েছে। এরপরও জেরোমিকে কোনোভাবেই থামানো যায় না, সে তার নিজের গতিতেই চলতে থাকে। আর এই কারণেই তাকে পড়তে হয় এক মহা বিপত্তিতে। বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে জেরোমির বিরুদ্ধে এনকোয়ারি শুরু করা হয়। তার অ্যাকাউন্টের সব ডিটেলস খতিয়ে দেখতে থাকা হয়। সেটা নিয়ে খুব টেনশনে ছিল সে, কিন্তু তার কনফিডেন্স ছিল যে সে কোনো না কোনোভাবে বিষয়টা হ্যান্ডেল করতে পারবে। অফিসের সবার সাথে তার সম্পর্ক খারাপ হতে থাকে। আগে যেখানে সবাই তার সাথে বন্ধুর মতো মিশত, এখন কেউ ঠিকঠাকভাবে কথাও বলে না, কারণ জেরোমির কারণে তাদের পুরো টিমকে সন্দেহ করা হচ্ছে। তারা সবাই সমস্যায় পড়ে গিয়েছে। এসব নিয়ে টেনশন করতে করতে জেরোমি মানসিক এবং শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভের কারণে জেরোমির অবস্থাও সেদিকেই গড়াচ্ছিল। সেদিন অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসে দেখতে পায় ম্যাথিউ আর সোফিয়া আগেই সেখানে পৌঁছে গিয়েছে, আর জেরোমির বাড়িটা সুন্দর করে সাজিয়েছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু সেটা দেখে সে খুশি হতে পারে না। একে তো তার শরীর অসুস্থ, তার উপর আবার ম্যাথিউয়ের উপর তার একটু রাগ ছিল, কারণ ম্যাথিউ রিস্ক কন্ট্রোল ডিপার্টমেন্টে কাজ করা সত্ত্বেও তাকে কোনো সাহায্য করছিল না। যদিও ম্যাথিউ তার ভালো বন্ধু ছিল, তবে ছেলেটা কোনো রকম অন্যায় সহ্য করতে পারত না, যে কারণে সে সাহায্য করতে রাজি হয়নি। তবে এটা নিয়ে যে জেরোমি মনে মনে ম্যাথিউয়ের উপর রেগে আছে, এটা জেরোমি কখনোই তাকে বুঝতে দেয়নি। তাছাড়া সোফিয়ার সাথেও তার সম্পর্কটা ততদিনে বেশ গাঢ় হয়ে গিয়েছিল।
তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছিল, তাই তার সামনে কোনো খারাপ ইমপ্রেশন রাখতে চায়নি সে। কিন্তু সেদিন সুযোগ বুঝে ম্যাথিউ তার সাথে কথা বলার চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেদিকে যাচ্ছে এর পরিণতি ভালো হবে না। যদি সে কোনো বিপদে পড়ে তাহলে তার পুরো টিমের লোকেরা কখনোই তাকে সাহায্য করবে না, তখন আর কেউ টিম স্পিরিটের মূলমন্ত্র মনে রাখবে না। কিন্তু জেরেমি তার কথা পাত্তাই দেয় না। তার ধারণা সে সবার থেকে উপরের লেভেলে পৌঁছে গিয়েছে, তাই ম্যাথিউ সহ সবাই তার এই সাকসেস দেখে জেলাস হচ্ছে এবং সেই কারণেই তার কনফিডেন্স নষ্ট করার জন্য বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি করছে। এসব বিষয় নিয়ে ম্যাথিউয়ের সাথে তার ঝগড়া হয়ে যায়। তার উপরে জেরেমির যত রাগ ছিল সবকিছু উপড়ে পড়ে সেদিন। এমনকি সোফিয়া যখন তাদের বাধা দিতে যায় তখন জেরেমি তার সাথেও খুব খারাপ আচরণ করে। তাই একটা পর্যায়ে সোফিয়া নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে জেরেমির মুখে চড় মেরে দেয়। এতে জেরেমির রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। তাদের মধ্যে থাকা সুন্দর সম্পর্কটা নিমিষেই নষ্ট হয়ে যায়, আর তারা দুজন জেরেমির বাড়ি ছেড়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে জেরেমির লাইফে একের পর এক ঘটতে থাকা ঝামেলাগুলো নিয়ে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। তার উপর আবার তার শরীরের অবস্থাও দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। সেটা নিয়েও তার মধ্যে ভয় ধরে গিয়েছিল যে সে যদি কোনোভাবে মারা যায় তাহলে তার এই টাকার পাহাড়ের কি হবে, তার এই বিশাল সাম্রাজ্যর কি হবে। আর এসব ভয় আর ফ্রাস্ট্রেশনের কারণেই তার আচরণ এত খিটখিটে হয়ে গিয়েছিল। টাকা কত ভয়ঙ্কর জিনিস, তাই না? থাকলেও ঝামেলা, আবার না থাকলেও ঝামেলা। তো পরদিন অফিসে গিয়ে সে শান্তভাবে তার ওই মাসের ট্রানজ্যাকশনগুলো হিসাব করলেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের অ্যাকাউন্ট ভারী করতে গিয়ে সে খেয়ালই করেনি যে ব্যাংকের অ্যাকাউন্টে 2 বিলিয়ন ইউরো ঘাটতি হয়ে বসে আছে। এখন এটার জবাবদিহিতা তাকেই করতে হবে, কিন্তু সে কি জবাব দেবে এটা নিয়ে টেনশনে পড়ে যায় সে। এরই মাঝে একদিন তার এক কলিগ এই একই কারণে সবার সামনে ধরা পড়ে যায়, ফলে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। সেটা দেখে সবাই বেশ ঘাবড়ে গিয়েছিল, তবে সবথেকে বেশি ভয় পেয়েছিল জেরেমি, কারণ সেও তো একই পথের পথিক। তো জেরেমির ওই কলিগ অফিসে যথেষ্ট ফেমাস ছিল, তাই এই অপমান সে সহ্য করতে না পেরে অফিসের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। তার শ্রাদ্ধের অনুষ্ঠানে অফিসের সবাই উপস্থিত ছিল। এরই মাঝে হঠাৎ তাদের সবার কাছে একের পর এক মেসেজ আসতে শুরু করে। জানা যায় শেয়ার মার্কেটের প্রাইস হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছে। এই কথা শুনে তারা দৌড়ে চলে যায় অফিসে, গিয়ে তাদের শেয়ারগুলো একের পর এক বেচতে শুরু করে। জেরেমি বিষয়টা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল, কারণ তার 2 বিলিয়নের ঘাটতি পূরণ করার এটাই একমাত্র সুযোগ ছিল। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তারা যদি সারাদিনও শেয়ার কেনাবেচা করে তাতেও 2 বিলিয়ন পূর্ণ হবে না, কমপক্ষে 1 সপ্তাহ তো লেগেই যাবে। কিন্তু জেরেমির হাতে এতটা সময় ছিল না, তাই সে বাধ্য হয়ে সামির নামে সেই লোকটার সাহায্য নেয় যার সাথে ক্লাবে তার দেখা হয়েছিল। তো জেরেমি তার কাছ থেকে 2500 শেয়ার কন্ট্রাক্ট নিয়ে নেয় এবং সেগুলোতে ইনভেস্ট করে 500 মিলিয়ন ইউরো ট্রানজ্যাকশন করে। সামির নিজেও এক্সপেক্ট করেনি যে এভাবে এতটা প্রফিট করতে পারবে, তাই সে খুশি হয়ে তাকে আবারও একসাথে কাজ করার অফার দেয়। এরপর সেদিন অফিস শেষে জেরেমি সোজা চলে যায় সোফিয়ার বাড়িতে। সেখানে গিয়ে সে সোফিয়ার কাছে তার গতদিনের আচরণের জন্য ক্ষমা চায়। তবে সে অফিসে যে ঝামেলাগুলো বাঁধিয়েছে সেগুলো নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না, কারণ সে জুয়া খেলেছিল ঠিকই, তবে সেটা তো সে জিতে গিয়েছে। তবে সেসব নিয়ে সোফিয়ার কোনো ইন্টারেস্ট ছিল না। তার শুধু এটাই আক্ষেপ যে জেরেমি এখন আর আগের মতো নেই, টাকার নেশা থেকে তার সব সম্পর্ক ভুলিয়ে দিচ্ছে। তবে যেহেতু সে জেরেমিকে অনেক ভালোবাসে তাই তাকে আর একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় সেদিন অফিসের ফাঁকে জেরেমি গিয়ে সামিরের সাথে দেখা করে। সে সামিরকে বলে যে এখন আর সে মিলিয়নের কথা ভাবতে চায় না, এখন সে বিলিয়ন ইউরোর দিকে এগোতে চায়। কথাটা শুনে সামির নিজেও ভীষণ অবাক হয় আর তাকে সাবধান করে দেয় যে তার জন্য এত বড় বড় স্বপ্ন দেখাটা উচিত নয়, যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। কিন্তু সে কারো কথা মানতে চায় না। সে সামিরকে বোঝায় যে সে সবকিছু সামলে নেবে, তাই সামিরও আর আপত্তি করে না। তো পরদিন অফিসে গেলে ডিপার্টমেন্টের একজন তাকে জানায় কেলার তাকে নিউ ইয়র্কের মার্কেট দিতে যাচ্ছে। সেটা শুনে জেরেমি অনেক খুশি হয়ে যায়, কারণ নিউ ইয়র্কের ট্রেডিং মার্কেট অনেক ভালো, সেখান থেকে সে আরো বেশি ডলার আয় করতে পারবে। সেই সাথে ওই লোকগুলো থেকে 55 মিলিয়নের একটা বড় ডিল করতে বলে। কমিশনের ব্যাপারে জানতে চাইলে জেরেমি তাদের কাছে মাত্র 3 লাখ ইউরো ডিমান্ড করে। লোকগুলো সেটা শুনে খুশি মনে রাজি হয়ে যায়। তবে কেলার বিষয়টা জানতে পেরে খুব হতাশ হয়, কারণ 55 মিলিয়নের কমিশন কমপক্ষে 2 মিলিয়ন হওয়া উচিত। তবে সে বুঝে গিয়েছিল এর পেছনে জেরেমির কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। তাই সে জেরেমির কাছে জানতে চায় যে এখান থেকে নিশ্চয়ই সে টাকা সেভ করার প্ল্যানিং করছে, তাই তো কমিশন নিয়ে তার খুব একটা মাথা ব্যথা নেই। জেরেমিও তখন তার কথায় সায় দেয়। তবে কেলার এটা জানতো না যে সে আসলে কত টাকা সেভ করার প্ল্যানিং করছে। তখন জেরেমি তাকে জানায় সে এবার 1.5 বিলিয়ন ইউরো সরানোর প্ল্যান করছে। এটা শুনে কেলারের গলা শুকিয়ে যায়। ট্রেডিং এর মার্কেটে আজ পর্যন্ত যে অ্যামাউন্ট কেউ কল্পনাও করেনি সেই অ্যামাউন্ট হাতানোর প্ল্যানিং করছে জেরেমি। তাই তার ভয় ছিল এবার ছেলেটা হয়তো বড় বিপদে না পড়ে।
এমনিতেই তো সবার নজর তার উপর আটকেই আছে। তবে সেসব নিয়ে জেরোমির কোনো মাথা ব্যথাই ছিল না। তার একমাত্র মাথা ব্যথা ছিল টাকা। তো পরের দিন অফিসে যাওয়ার পর একটা নিউজ শুনে জেরোমির মাথা খারাপ হয়ে যায়। এখানে জানা গিয়েছিল যে সারা দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ধস হয়েছে। ট্রেডিং মার্কেটের উত্থান পতনের কারণে অনেক ব্যাংকেই অতিরিক্ত মাত্রায় লোন জমে গিয়েছে। তাই অডিটররা সেসব ব্যাংকে দেউলিয়া ঘোষণা করে ব্যাংক বন্ধ করে দিচ্ছে। তবে জেরোমি যে ব্যাংকে চাকরি করত সেটার রেপুটেশন সবসময় ভালো ছিল, তাই তাদের রিস্ক একটু কম ছিল। তাই ব্যাংকের মালিক সময় থাকতে সবগুলো শেয়ার বিক্রি করে তাদের অ্যাকাউন্ট ক্লিয়ার করে ফেলতে বলে। জেরোমিও সেটা শুনে বসে যায় কাজে, কারণ এরপর হয়তো ব্যাংক থেকে ট্রেডিং অপশনটাই বন্ধ করে দেওয়া হতে পারে। তাই তার অ্যাসিস্ট্যান্ট দ্রুত তার হাতে থাকা শেয়ারগুলো বিক্রি করে টাকা কালেক্ট করে নিতে বলে। কিন্তু জেরোমিকে দেখা যায় শেয়ার বিক্রি করার বদলে উল্টো একের পর এক শেয়ার কিনতে থাকে। সেটা দেখে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা হতবাক হয়ে যায়। ততক্ষণে অডিটররা এসে সবকিছু চেক করলে জানতে পারে এই ব্যাংকেরও একটা কোম্পানিতে 1.5 বিলিয়নের লোন রয়েছে, যেটা কিনা অন্য সব ব্যাংক থেকে অনেক বেশি। তবে মজার বিষয় হচ্ছে ওই লোন গ্রহীতা কোম্পানিটার ব্যাপারে অফিসের কারো কাছে কোনো ঠিকঠাক তথ্য নেই। অডিটররা তখন জানতে পারে ওই কোম্পানির ডিলগুলো জেরোমি হ্যান্ডেল করেছিল। তাই তারা সোজা গিয়ে ওই কোম্পানির ডিটেলস জানতে চায়। সেটা শুনে সে একটু ঘাবড়ে যায়, কারণ ওই কোম্পানির তো কোনো এক্সিস্টেন্সই নেই। সে তো একটা নকল কোম্পানির নাম দিয়ে কিছু নকল ডকুমেন্ট সাবমিট করেছিল। আসল ঘটনা হলো ওই শেয়ারগুলো মূলত তার অ্যাকাউন্টেই জমা পড়ে আছে, কিন্তু সেটা অডিটররা জেনে গেলে তো তার জেল হয়ে যাবে। তাই সে অডিটরদের জানিয়ে দেয় যে সে নিজে থেকে ওই কোম্পানির সাথে ডিল করেনি, একজন ব্রোকারের মাধ্যমে করেছিল। অডিটররা তখন সেই ব্রোকারের ব্যাপারে জানতে চায়, তবে ব্রোকারের কোনো ইনফরমেশনও তো তার কাছে ছিল না। তাই সে 5 মিনিট সময় চেয়ে নেয় তার হাতের কাজটা শেষ করার জন্য। এরপর অডিটররা সেখান থেকে যাওয়া মাত্রই সে ম্যাথিউকে ফোন করে যাতে সে অডিটরদের বুঝিয়ে শুনিয়ে বিষয়টা হ্যান্ডেল করতে পারে। কিন্তু ম্যাথিউ তাকে জানিয়ে দেয় ছোটখাটো বিষয় হলে সে হ্যান্ডেল করতে পারত, কিন্তু এতগুলো টাকার ব্যাপারে সে কিছুই করতে পারবে না। তখন জেরোমি তাকে অনুরোধ করতে থাকে যে সে যেন বন্ধুত্বের খাতিরে হলেও বিষয়টা সামলে নেয়, কিন্তু ম্যাথিউ তাতেও কোনোভাবেই রাজি হয় না। রাজি হওয়া আসলে তার পক্ষে সম্ভবও ছিল না। আর অদ্ভুত ব্যাপার হলো এখন বিপদে পড়ে জেরোমির বন্ধুত্বের কথা মনে পড়ছে। কিন্তু এর আগে যখন বন্ধুত্বের খাতিরে ম্যাথিউ তাকে বোঝাতে চেয়েছিল তখন তো সেই বন্ধুত্বের তোয়াক্কাই করেনি। আর ব্যাপারটা কিন্তু আমাদের লাইফের সাথে একদম রিলেটেবল, তাই না? তো সেখান থেকে কোনো আশা না পেয়ে সে এসে ওই ব্রোকার এবং ওই কোম্পানির নামে একটা ফেক ইমেল তৈরি করে, আর সেখানকার কন্ট্রাক্ট নাম্বারে সামিরের মোবাইল নাম্বারটা দিয়ে দেয়। মেইলটা হাতে পাওয়া মাত্রই অডিটররা ওই নাম্বারে যোগাযোগ করলে বেচারা সামির হতভম্ব হয়ে যায়। তার সাথে কথা বলা শেষ করে অডিটরদের একজন এসে অদ্ভুতভাবে জেরোমিকে দেখতে থাকে। সেটা দেখে জেরোমি নিজেও বেশ ঘাবড়ে যায়। এরই মাঝে তার কাছে সামিরের ফোন আসলে সে জানতে পারে অডিটররা তাকে ফোন করেছিল, তবে সে ব্যস্ত হওয়ার নাটক করেছে। তখন জেরোমি তাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে। এরপর ডেস্কে এসে জানতে পারে মার্কেট অলরেডি ডাউন হয়ে গিয়েছে, এখন আর কিছুই করার নেই। কথাটা শুনে জেরোমি ভীষণ টেনশনে পড়ে যায়। সে তার কাছে থাকা সবগুলো শেয়ার মার্কেটে ইনবক্স করে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। যেহেতু সবারই একই অবস্থা ছিল তাই সবাই সেদিন অফিস থেকে দ্রুত বেরিয়ে যায়। এমনকি দুর্ভাগ্যবশত বেরোনোর সময় জেরোমি তার কম্পিউটারটা অন রেখেই চলে যায়। এরপর তার অ্যাসিস্ট্যান্ট যখন সেটা বন্ধ করতে যায় তখনই অডিটররা এসে তাকে বাধা দেয় এবং জেরোমির অ্যাকাউন্ট চেক করতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটারও তখন কিছুই করার ছিল না, তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে অফিস থেকে বেরিয়ে জেরোমি সোফিয়াকে নিয়ে লং ড্রাইভে যায়। তারা অন্য একটা শহরে গিয়ে পরের দিনটা সম্পূর্ণ সেখানেই কাটাতে থাকে। এমন সময় হঠাৎ অফিস থেকে তার কাছে ফোন আসে, তাকে দ্রুত অফিসে এসে দেখা করতে বলে। কথাটা শুনেই জেরোমি আবারও তার শহরের উদ্দেশ্যে রওনা হয়। রাতে অফিসে পৌঁছে সে দেখে অডিটররা তার ডেস্কে বসে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করছে। এরপর ভেতরে যাওয়ার পর অডিট টিমের হেড তাকে প্রথমেই ওয়ার্নিং দেয় যে সে যদি প্রত্যেকটা কথা সত্যি সত্যি স্বীকার না করে তাহলে তার একটা ভুলের কারণে তাদের ব্যাংকটা বন্ধ হয়ে যাবে এবং 1,20,000 কর্মচারীর চাকরি চলে যাবে। কথাটা শুনে জেরোমি নিজেও ভীষণ টেনশনে পড়ে যায়। আসলে অডিটররা জেনে গিয়েছিল যে সে কোনো কোম্পানির সাথে ডিল করেনি, নকল কাগজপত্র জমা দিয়েছিল, আর তার পাঠানো ওই ইমেলটাও নকল ছিল। জেরোমি তখন বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে। তখন সে সব সত্যি সত্যি স্বীকার করে নেয়। সে ওই লোকটাকে জানিয়ে দেয় যে ওই টাকাগুলো তার নিজের কাছেই ছিল। তবে অডিটর সেটাও বিশ্বাস করতে চায় না, কারণ একজন ট্রেডারের অ্যাকাউন্টে এত টাকা থাকার প্রশ্নই ওঠে না। এদিক ওদিক থেকে কিছু এক্সট্রা আয় করলেও কারোর পক্ষে অডিটরদের নজরে এড়িয়ে এতগুলো টাকা হাতানো মোটেও সম্ভব নয়। জেরোমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে সত্যি বলছে, কিন্তু লোকটা কোনোভাবে তার কথা মানতে চায় না। এরই মাঝে তার টিমের লোকেরা তাকে ডেকে নিয়ে গিয়ে জানায় যে সে সত্য কথাই বলছে। আসলে সে $1.5 বিলিয়ন আয় করেছে। তারাও কেউ বিষয়টা বিশ্বাস করতে পারছিল না, কারণ ট্রেডিং এর হিস্টোরিতে আজ পর্যন্ত কেউ এত টাকার মালিক হতে পারেনি। তাই এমন একজন জিনিয়াস লোকের বিরুদ্ধে কেউ সেভাবে অ্যাকশন নিতে চাচ্ছিল না।
তাই জেরোমিকে তারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মাঝে হঠাৎ অডিটর হেডের মাথায় প্রশ্ন আসে যে এই 1.5 বিলিয়ন ইউরো তো শুধুমাত্র তার গত মাসের আয় ছিল, তাহলে আগের মাসগুলোতে সে এক্স্যাক্টলি কত টাকা আয় করেছে। এ ব্যাপারে জানতে চাইলে জেরোমি আর তার মুখ খোলে না। লোকটা বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে, তাকে হুমকি দিতে থাকে, কিন্তু জেরোমি কোনোভাবেই স্বীকার করতে চায় না। একটা পর্যায়ে তার টিমের লোকদের থেকে অডিটর হেড জানতে পারে যে সে 5-10 বিলিয়ন নয়, পুরো $50 বিলিয়ন আয় করেছে। ব্যাংকের মালিক যখন এই বিষয়টা জানতে পারে তখন সে নিজেও হতবাক হয়ে যায়, কারণ জেরোমির একার কাছে যে পরিমাণ টাকা আছে তত টাকা তাদের ব্যাংকের টোটাল অ্যাকাউন্টেও নেই। তারা বুঝে উঠতে পারছিল না আসলে কি করবে, তাই তারা জেরোমিকে চাকরি থেকে বরখাস্ত করে এবং তার অ্যাকাউন্ট রিমুভ করে দেয়। কিন্তু তখনও জেরোমির মাথায় শুধুমাত্র এই টাকার কথাই ঘুরপাক খাচ্ছিল, তাই সে পরদিনে সে অন্তত তার ইনভেস্ট করা সেই 1.5 বিলিয়ন ইউরো উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। কিন্তু এবার আর কেউ তার কথায় রাজি হয় না, বেচারা খালি হাতে অফিস থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় ওই ফ্রড লোকগুলোকে সাপোর্ট করার জন্য ওই অফিসের সবার 7 বছরের বেতন কেটে নেওয়া হয়। সেই সাথে ব্যাংকের মালিক এবং জেনারেল ম্যানেজার রিজাইন করে, আর জেরোমির জালিয়াতির জন্য তাকে 5 বছরের কারাদণ্ড এবং 5 বিলিয়ন ইউরো এর জরিমানা করা হয়। অবশ্য 5 বছর তাকে জেল খাটতে হয়নি, তার আগেই সে জরিমানা সহ আরও এক্সট্রা টাকা জমা দিয়ে জেল থেকে বেরিয়ে আসে। এরপর তাকে হ্যারেস করার জন্য সে ওই ব্যাংকের বিরুদ্ধে কেস করে দেয়, যার রায় এখন পর্যন্ত সামনে আসেনি। আসলে এই মুভিটা দেখার পর রিসেন্টলি হাইপ তোলা 2টা মুভির কথা খুব মনে পড়ছে। প্রথমটা হলো 2024-এর লাকি ভাস্কর, আর দ্বিতীয়টা হলো স্ক্যাম 1992 দ্য হর্ষদ মেহতা স্টোরি। তবে লাকি ভাস্করের ভাস্কর পার পেয়ে গেলেও হর্ষদ মেহতায় কিন্তু হর্ষদ মেহতা পার পেতে পারেনি। আর এই গল্পটাতেও জেরোমির লাইফে ঠিক হর্ষদ মেহতার মতোই ঘটেছে। আসলে মানুষের লোভ আর উচ্চাকাঙ্ক্ষা তাকে ঠিক কতটা বিপদে ফেলতে পারে সেটা জেরোমির গল্পে স্পষ্ট বোঝা যায়। গল্পটা একেবারে অন্যরকম ছিল। তবে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন।